জুলাই আন্দোলনে 848 নেতাকর্মী হত্যায় শেখ হাসিনাকে প্রধান আসামি করে ট্রাইব্যুনালে বিএনপির অভিযোগ, ফেরত পাঠানোর ব্যাপারে ঢাকার চিঠির জবাব দেয়নি দিল্লি। প্রয়োজনীয় সংস্কার শেষে এবছরের ডিসেম্বরে নির্বাচনের আশা প্রধান উপদেষ্টার, জানিয়েছেন ক্ষমতা ধরে রাখা বা দীর্ঘায়িত করার কোনো ইচ্ছে তার নেই। জাতীয় ঐকমত্য কমিশন গঠন কার্যক্রম 15 ফেব্রুয়ারি থেকে সাংবিধানিক কাউন্সিল গঠন হলে গণতান্ত্রিক প্রতিষ্ঠান এবং প্রক্রিয়া জোরদার হবে, আলী রিয়াজের মন্তব্য। যত দ্রুত নির্বাচন হবে তত দ্রুত স্বাভাবিক হবে দেশের পরিস্থিতি, মন্তব্য মির্জা ফখরুলের। সংস্কারের পর নির্বাচনের পক্ষে জামায়াত। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছে বিএনপি। এতে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং আওয়ামী সরকারের মন্ত্রী, এমপি এবং কর্মকর্তা সহ 5 শতাধিক ব্যক্তিকে আসামি করা হয়েছে। জুলাই আগস্ট আন্দোলনে দেশব্যাপী 848 জন নিহতের তথ্য সংগ্রহ করে বৃহস্পতিবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্বাক্ষরিত অভিযোগপত্রটি ট্রাইব্যুনালে জমা দেয় দলটির প্রতিনিধি দল। নিহতদের মধ্যে বিএনপি নেতাকর্মী, সমর্থক, বৈষম্য বিরোধী আন্দোলনকারীরা আছেন। অভিযোগপত্রের সঙ্গে দেশের বিভিন্ন থানায় দায়ের করা 84টি মামলার এজাহারের কপি এবং বিভিন্ন সময় প্রকাশিত সংবাদপত্রের কাটিং, ছবি এবং ভিডিও সহ বিভিন্ন তথ্য প্রমাণ জমা দেওয়া হয়েছে। আবেদনে বলা হয়েছে, বৈষম্য বিরোধী আন্দোলনের সময় 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত সারা দেশে 2000-এরও বেশি লোক শহীদ হয়েছেন, যার মধ্যে 848 জনের তথ্য বিএনপি সংগ্রহে আছে। শেখ হাসিনার নির্দেশে সারা বাংলাদেশে যে তাণ্ডব চালিয়েছিল, নির্যাতন, গুলি করেছিল, হত্যা করেছিল, তারই আমার একটা তালিকা সংগ্রহ করেছি। এ পর্যন্ত আমরা 848 জনের তালিকা বিএনপি অফিসে প্রাপ্ত হয়েছি। এ পর্যন্ত যে 84টা এজাহার আছে, এজাহারের মধ্যে প্রায় 500-র অধিক আপনার মামলার আসামি আছে। এই মামলায় আছে এই সাবেক স্বৈরাচার সরকারের প্রধান, ভোটার বিল প্রধানমন্ত্রী, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী এবং তথ্যমন্ত্রী। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছেন, আয়নাঘরে টর্চার সেলের অনেক আলামত নষ্ট করা হয়েছে। কিছু আলামত সংগ্রহ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। তিনি বলেন, বাহিনীতে থেকে অপরাধে জড়িতদের বিচারের উপযুক্ত জায়গা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান রাষ্ট্রের ঊর্ধ্বে নয়। যাদের বিরুদ্ধে প্রাথমিক তথ্য প্রমাণ মিলছে সেসব কর্মকর্তার আইন এবং জাতিসংঘের পরামর্শ অনুযায়ী চাকরি থেকে সাময়িক বহিষ্কারের পদক্ষেপ নেওয়া দরকার। দলগত অপরাধের প্রমাণ মিললে দলের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার সুযোগ রয়েছে, কিন্তু সেক্ষেত্রে রাষ্ট্রের উদ্যোগের প্রয়োজন রয়েছে। জুলাই আগস্ট আন্দোলনে গণহত্যার বিষয়ে জাতিসংঘের প্রতিবেদনের সঙ্গে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার তদন্তের মৌলিক কোনো পার্থক্য নেই। তারা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে সকল সংস্কারের কথা বলেছেন সেসব সংস্কার এরই মধ্যে শুরু হয়েছে। দল হিসেবে আওয়ামী লীগ এবং শেখ হাসিনা সহ অন্যান্য নেতাদের নির্দেশে হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। জাতিসংঘের প্রতিবেদন প্রমাণ করে এটি একটি মানবতা বিরোধী অপরাধ। এটি দলিল হিসেবে আদালতে ব্যবহার করা হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর। এই টর্চার কেন্দ্রের ব্যাপক আলামত বিনষ্ট করা হয়েছে। নির্যাতনের জন্য যেখানে তাকে আটকে রাখা হতো, ঝুলানো হতো, সেগুলো ভেঙে ফেলা হয়েছে। অনেক আলামত আমরা জব্দ করেছি। ইলেকট্রিক শক দেওয়ার ব্যবস্থা ছিল, চোখ বেঁধে রাখা হতো, 3 ফিট বাই 3 ফিট, 2 ফিট বাই 3 ফিট সেল, সেগুলো প্রধান উপদেষ্টা দেখেছেন, তিনি নিজে ঢুকেছেন সেগুলোর ভেতরে। অর্থাৎ একটা মানুষকে পৈশাচিক পদ্ধতিতে কত নির্মমভাবে নির্যাতন করা যায়, এই বন্দিশালাগুলো ভিজিট না করলে একজন মানুষের পক্ষে বিশ্বাস করাটাই কঠিন ছিল। আমরা যেটা বারবার বলেছি যে এই নির্যাতন কেন্দ্রগুলো ছিল এবং যারা এর সাথে সম্পৃক্ত তাদেরকেই কিন্তু আমরা গ্রেপ্তারের জন্য বা এই বিচারের জন্য মুখোমুখি করতে চাই। ভারতে আশ্রয় নেয়া সাবেক প্রধানমন্ত্রী স্বৈরাচারী শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে বন্দি প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী প্রয়োজনীয় দলিলাদি এবং তথ্য ভারত সরকারকে দেওয়া হয়েছে, জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রফিকুল আলম। পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত নিয়মিত ব্রিফিংয়ে শেখ হাসিনাকে ফেরত আনার বিষয়ে জানতে চাইলে এ তথ্য জানিয়েছেন তিনি। তবে ভারত সরকারের পক্ষ থেকে এ পর্যন্ত কোনো উত্তর পাওয়া যায়নি বলে জানিয়েছেন মুখপাত্র। তিনি আরো বলেন, ভারতের এই সংক্রান্ত উত্তর জানতে চায় পররাষ্ট্র মন্ত্রণালয়। রফিকুল আলম জানান, জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের
প্রতিবেদনের বিষয়ে সিদ্ধান্ত নেবে সরকার। জানিয়েছেন, জুলাই গণ অভ্যুত্থানে আহতদের মধ্যে গুরুতরদের বিভিন্ন দেশে চিকিৎসা নিশ্চিতে সরকার একটি সমন্বিত পদক্ষেপ হাতে নিয়েছে। পররাষ্ট্র সহ কয়েকটি মন্ত্রণালয়ের দ্রুত পদক্ষেপের ফলে গুরুতর আহতদের ভিসা পাওয়া সহজ হয়েছে বলেও জানিয়েছেন রফিকুল আলম। প্রয়োজনীয় সংস্কার শেষে এবছরের ডিসেম্বরে নির্বাচন হতে পারে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ক্ষমতা দীর্ঘায়িত করা বা নেতৃত্ব অব্যাহত রাখার কোনো ইচ্ছে তার নেই। রিপোর্ট করছেন রকুনুজ্জামান। সংযুক্ত আরব আমিরাতে দুবাইয়ে বৃহস্পতিবার ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে প্লেনারি সেশনে কথোপকথনে যোগ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আলোচনায় প্রধান উপদেষ্টা জুলাই অভ্যুত্থানে ছাত্র জনতার আত্মত্যাগ, আকাঙ্ক্ষার কথা স্মরণ করেন। রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে সংস্কার, নির্বাচন নিয়ে সরকারের অবস্থান পরিষ্কারও করেন প্রধান উপদেষ্টা। So now we have what we call consensus building commission. So that we go to the political parties and so on, see which are the recommendations all agree, so that we take that as a charter and then implement that and go to the election. Election will be held as early as probably December of this year. I still not the one to look at. I made it very clear. When my job is done, hand over the responsibility to the elected government, I go back to what I enjoy doing most. এ সময় প্রধান উপদেষ্টা বলেন, আওয়ামী লীগ আমলে দেশের সব প্রতিষ্ঠান ভেঙে পড়েছিল। নতুন বাংলাদেশ গঠনে অন্তর্বর্তীকালীন সরকারের নেয়া সংস্কার উদ্যোগ বিস্তারিত তুলে ধরেন প্রধান উপদেষ্টা। The first challenge obviously is to bring law and order, because the whole country was up in flames, to get her out of the country, so that they can take control of the country from her. Because it's a devastated country. She never held an election for 15, 16 years. She was ruling the country without election. She had fake elections without any voters and so on. Destroyed the economy, destroyed the banking system. A series of things. So the people rebelled against it, and that's how it happened. So our first job is to make sure the law and order is established, and the next job is to rebuild the economy, rebuild the society, rebuild the institutions which have completely failed. So this is the process we are going through. In order to do that, we have to go through a process of reform. So we have created 15 different reforms commissions. এর আগে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে সাইডলাইনের একটি বৈঠকে সংযুক্ত আরব আমিরাতে স্বাস্থ্যমন্ত্রী আব্দুর রহমান বিন মোহাম্মদ আল ওয়াইজের সঙ্গে বৈঠক করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। প্রধান উপদেষ্টার নেতৃত্বে 7 সদস্যের জাতীয় ঐক্যমত্য কমিশন গঠন করেছে অন্তর্বর্তী সরকার। এই কমিশন 15 ফেব্রুয়ারি কাজ শুরু করতে যাচ্ছে। বুধবার মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা প্রজ্ঞাপনে তথ্য জানানো হয়, রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ সচিব ডক্টর শেখ আব্দুর রশিদ এই প্রজ্ঞাপন জারি করেন। 6 সংস্কার কমিশনের সুপারিশগুলো নিয়ে অধিক পর্যবেক্ষণ, পর্যালোচনা, বিবেচনা গ্রহণের জন্য এই কমিশন গঠন করা হয়েছে। এই কমিশনের সদস্য হিসেবে সংস্কার কমিশনের 6 প্রধানরা রয়েছেন। কমিশনের সভাপতি হিসেবে আছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং সহসভাপতি সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রিয়াজ। কমিশনের মেয়াদ 6 মাস নির্ধারণ করা হয়েছে। সংবিধান সংস্কারেই স্বৈরশাসনের পথ একেবারে বন্ধ হয়ে যাবে এমনটি নয়। এর জন্য দীর্ঘদিনের রাজনৈতিক সংস্কৃতি ইতিবাচক হতে হবে, এমন মন্তব্য করেছেন সংস্কার কমিশনের প্রধান ডক্টর আলী রিয়াজ। তিনি আরও বলেন, সাংবিধানিক কাউন্সিল গঠন এবং ক্ষমতার ভারসাম্যের জনমতের চাহিদার প্রতিফলন করার বিষয়টি গুরুত্ব পেয়েছে এই সংস্কারে। সংসদ নির্বাচনে সর্বনিম্ন 21 বছর করার বিষয়টি পক্ষপাতমূলক নয় বলেও জানিয়েছে সংস্কার কমিশন। রিপোর্ট করছেন রিশান নাসরুল্লাহ। উদ্দেশ্য ছিল অন্তর্বর্তী সরকারের কাছে জমা দেওয়া সংবিধান সংস্কারের সুপারিশ বিষয়ে বৃহস্পতিবার গণমাধ্যমের সাথে কথা বলেন কমিশন প্রধান অধ্যাপক আলী রিয়াজ। তিনি বলেন, কার্যকর গণতন্ত্র প্রতিষ্ঠা ও জনগণের ক্ষমতায়নের বিষয়টি নিশ্চিত করতে চেয়েছে কমিশন। আমরা ক্ষমতার কেন্দ্রীকরণ রোধের জন্য বিদ্যমান প্রতিষ্ঠানগুলোকে জোরদার করার পাশাপাশি নতুন প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য সুপারিশ করেছি। এর অন্যতম হচ্ছে জাতীয় সাংবিধানিক কাউন্সিল বা এনসিসি। প্রধানমন্ত্রী পদের একচ্ছত্র ক্ষমতা হ্রাসের জন্য বিভিন্ন ধরনের ব্যবস্থার সুপারিশ করেছি, যার মধ্যে তিনি যেন একাধিক পদে অধিষ্ঠিত হতে না পারেন সেটার সুপারিশ করেছি।
তার নিজ দলের সংসদ সদস্যদের কাছে জবাবদিহির ব্যবস্থার জন্য 70 অনুচ্ছেদ সংস্কারের প্রস্তাব দিয়েছি। বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা এবং নাগরিকদের সুবিচার প্রাপ্তির জন্য বিভিন্ন ধরনের পদক্ষেপের সুপারিশ আছে। নির্বাচনে অংশ নেওয়ার বয়স 21 এবং তরুণদের জন্য 10% বরাদ্দের সুপারিশের ব্যাখ্যাও দেন কমিশন। বলেন, সংবিধান সংশোধনে এর আগে গণভোট নেওয়া হয়নি, তাই সাধারণের মতামত প্রতিফলিত হয়নি। রাজনৈতিক দলগুলোকে পুরো সব আসনে 21 বছর বয়সীদেরকে মনোনয়ন দিতে হবে, তাই তো? এবং তারা 300 আসনে কোথাও 21 বছর বয়সীকে মনোনয়ন চাইলে নাও দিতে পারে। এই 10% যে 21 বছর বয়সী হতে হবে তা না। এবং এখানে আমরা যেটা বলেছি যে এই তরুণ কারা, এটা আইনের দ্বারা নির্ধারিত। গণভোটের মাধ্যমে এই সরকার করতে পারবে কিনা এটা আসলে রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনার মধ্য দিয়ে সিদ্ধান্ত হবে। এটা আমাদের সংবিধান সংস্কার কমিশনের পক্ষ থেকে আমাদের টিআরের মধ্যে সেটা নেই। অতীতে এরকম সংস্কারের চেষ্টা হয়েছে, সংশোধনের কথা হয়েছে, ঐক্যমত্য হয়েছে রাজনৈতিক দলের। 1990 সালের কথা আপনারা বলেন, কিন্তু আমাকে বলুন তো, আমি একটু ব্যক্তিগতভাবে অনুরোধ করবো সবাইকে, যারা বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এই ঘটনা আছে, কিন্তু বাংলাদেশের রাজনীতির ইতিহাসে কি এই ঘটনা আছে যে 1400 মানুষ প্রাণ দিয়েছেন 2-2.5 সপ্তাহের মধ্যে? সংবিধান সংস্কারের পর গণতান্ত্রিক প্রক্রিয়ায় ক্ষমতা হস্তান্তরে সংবিধানকে ব্যবহার করে স্বৈরশাসকের পথ বন্ধ হবে কিনা, এমন প্রশ্নের উত্তর দেন অধ্যাপক আলী রিয়াজ। একটি বিশেষ ধারা যদি বলেন বিশেষ অনুচ্ছেদ না, এরকম কোনো বিশেষ অনুচ্ছেদ নেই। কারণটা হচ্ছে যে আমরা যেটা প্রথম থেকেই বলেছি যে শুধুমাত্র ব্যক্তি বা প্রতিষ্ঠান, একটি প্রতিষ্ঠান দিয়ে আপনি স্বৈরাচারীকরণের প্রক্রিয়া বন্ধ করতে পারবেন না। এবং বাংলাদেশের সংবিধানের 72 থেকে এই ত্রুটিটাই থেকে গেছে যে বিভিন্নভাবেই এটা পথ পদ্ধতি তৈরি করেছে। তাহলে আপনাকে বন্ধ করতে হবে বিভিন্ন রকম প্রাতিষ্ঠানিক কাঠামো তৈরি করে। সংবিধানে রাষ্ট্রধর্ম থাকলে তা অসাম্প্রদায়িক হওয়ার ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা তৈরি করে না বলেও জানান অধ্যাপক আলী রিয়াজ। এসে তাদের মতামত লিখিতভাবে জমা দিয়ে। রিশাদ নাসরুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। দীর্ঘ সংগ্রামের ধারাবাহিক আনুপাতিক হারে নির্বাচনে পুরোপুরি বিরোধী বিএনপি, জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চায় না বলেও জানিয়েছেন বিএনপির মহাসচিব। শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে হস্তান্তরের জন্য ভারতের কাছে দাবিও জানিয়েছেন বিএনপি মহাসচিব। রিপোর্ট করছেন সিকান্দার রেমান। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকাস্থ ব্রিটিশ ভারপ্রাপ্ত হাইকমিশনার জেমস গোল্ডম্যান। বৃহস্পতিবার সকালে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এ বৈঠকটি হয়। জাতিসংঘের প্রতিবেদনের কথা উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, প্রমাণ হয়েছে শেখ হাসিনা ফ্যাসিস্ট এবং গণহত্যাকারী। যত মানবাধিকার লঙ্ঘন হয়েছে সবকিছুতেই শেখ হাসিনার নির্দেশ ছিল। ফ্যাসিস্ট হাসিনার নির্দেশেই সমস্ত হত্যাকাণ্ডগুলো ঘটেছে, যে গণহত্যা হয়েছে তার নির্দেশ হয়েছে, এবং যত মানবাধিকার লঙ্ঘন, হিউম্যান রাইটস ভায়োলেশন যা কিছু হয়েছে সব তারই নির্দেশে এখানে হয়েছে। এবং গণতন্ত্রকে ধ্বংস করে দেওয়া, ইনস্টিটিউশনগুলোকে ধ্বংস করে দেওয়া, আজকে সেটাই ফুটে এসেছে যে তার নির্দেশেই এই সমস্তগুলো ঘটেছে। এটা প্রমাণিত হয়ে গেছে যে হাসিনা একজন ফ্যাসিস্ট এবং তিনি এই দেশের মানুষের উপর অত্যাচার করেছেন, নির্যাতন করেছেন, গণহত্যা করেছেন। এবং তাকে অবিলম্বে আমরা আজকে এখান থেকে চাইব যে ভারত সরকার তাকে ফেরত দিয়ে বাংলাদেশ সরকারের হাতে দেবে এবং তাকে এখানে বিচারের আওতায় নিয়ে আসা হবে। তাকে এবং তার সঙ্গে যারা সহযোগী ছিল তাদের সকলকে, এটাই হচ্ছে আমাদের প্রত্যাশা। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চায় না জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, এতে দেশটাকে আরো ভঙ্গুর অবস্থায় নিয়ে যাবে। অত্যন্ত একেবারে জোরালোভাবে বিরোধী। আনুপাতিক হারে নির্বাচনের কোনো ব্যবস্থাকে আমরা সমর্থন করবো না, কারণ এখানকার মানুষ এটাতে অভ্যস্ত না, প্রশ্নই উঠতে পারে না। এটাতেও আমরা একেবারেই একমত নই। এগুলো তো আমরা সমস্ত রাজনৈতিক বিবেচনার দেশকে আরো ভঙ্গুর অবস্থায় নিয়ে যাওয়ার একটা পরিকল্পনা ছাড়া কিছু নয়। বিএনপি মহাসচিব জানান, যত দ্রুত নির্বাচন হবে তত দ্রুত দেশের পরিস্থিতি সহজ হবে। দেশের জন্যই সবার ঐক্য জরুরি বলেও মনে করেন তিনি। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। সংস্কার ছাড়া আগামীতে কোনো নির্বাচন নয় জানিয়ে জামায়াত ইসলামী বলেছে, সংস্কার ছাড়া নির্বাচন অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ হবে না। বৃহস্পতিবার নির্বাচন কমিশন ভবনে বৈঠক শেষে তারা বলেছেন, নির্বাচনের জন্য যেটুকু সংস্কার জরুরি ততটুকু সংস্কার করতে হবে। এছাড়া আবারও পৃথিবীর আনুপাতিক হারে নির্বাচনের দাবি জানিয়েছে জামায়াত। নির্বাচনের জন্য
কমিশনকে সুনির্দিষ্ট দিনক্ষণ বেঁধে দেওয়া হয়নি, তবে যে কোনো সময়ে নির্বাচনের জন্য দলটি প্রস্তুত রয়েছে। রিপোর্ট করছেন ওবায়দুল্লাহ মামুন। রাজনীতির মাঠে বইছে নির্বাচনী হাওয়া, তাই রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রায় আলোচনা করছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার সকাল 10টায় নির্বাচন কমিশন ভবনে কমিশনারদের সাথে বৈঠক করে জামায়াত ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেলের নেতৃত্বে একটি প্রতিনিধি দল 2 ঘণ্টাব্যাপী বৈঠক করেন। বৈঠক শেষে গণমাধ্যমে কথা বলেন তারা। আনুপাতিক হারে নির্বাচন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন, প্রবাসী বাংলাদেশিদের ভোটের ব্যবস্থা সহ 23 দফা সুপারিশ নিয়ে সৌহার্দ্যপূর্ণ আলোচনার কথা জানান তারা। বলেন, সংস্কার ছাড়া নির্বাচন নয়, সংস্কার ছাড়া নির্বাচন অবাধ ও গ্রহণযোগ্য হবে না বলেও মন্তব্য দলটির। আমরা পরিষ্কার বলেছি যে নো ইলেকশন উইদাউট রিফর্ম। আমাদের পরিপূর্ণভাবে অন্তত নির্বাচনী প্রক্রিয়ার সঙ্গে যে সমস্ত অর্গান এবং বিভাগগুলো রাষ্ট্রের জড়িত সেগুলোকে সংস্কার করেই জাতীয় সংসদে নির্বাচন করতে হবে। তা না হলে এই নির্বাচন নিরপেক্ষ হবে না, অবাধ হবে না। পূর্বের যে 3টা নির্বাচনে জনগণ ভোট দিতে পারে নাই সেই নির্বাচনেরই পুনরাবৃত্তি ঘটবে। এদেশের জনগণ 2000 ছাত্র জনতার জীবন এবং প্রায় 30,000 ছাত্র জনতার যে আহত এবং রক্ত, এটা বৃথা যাবে। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের কথা উল্লেখ করে তিনি বলেন, এটি তৃণমূলের দাবি। এছাড়া বাংলাদেশ জামায়াত ইসলামী 300 আসনে প্রার্থী দেওয়ার সক্ষমতা রয়েছে দাবি করে তিনি বলেন, দেশের অনেক আসনে ইতিমধ্যে প্রার্থিতাও প্রস্তুত করা হয়েছে, আর নিজেদের নিবন্ধনের বিষয়টি আদালতের রায়ের অপেক্ষায় রয়েছে জানিয়ে বলেন, আদালতে তারা ন্যায় বিচার পাবেন। আমরা কোনো দিন মাস ক্ষণ বেঁধে দিইনি। জামাত ইসলামীর পূর্বের যে অবস্থান, আমাদের সম্মানিত আমির জামাত ডক্টর শফিকুর রহমান প্রথম থেকে আমাদের নির্বাচনী দিনক্ষণের ব্যাপারে যে অবস্থানের কথা জাতির সামনে ব্যক্ত করেছেন, আমরা আজকেও সেই অবস্থান ব্যক্ত করেছি। নিবন্ধনের বিষয়টা তো আদালতে পেন্ডিং আছে এবং আদালতে সেটা শুনানি চলছে। আমরা আশা করছি আমরা আদালতে ইনশাআল্লাহ ন্যায় বিচার পাব। প্রবাসে থাকা প্রায় 1 কোটি ভোটারের ভোটের ব্যবস্থা ও রাজনৈতিক দলগুলোকে কঠোর শর্ত দিয়ে নির্বাচন থেকে দূরে না রাখতে কমিশনকে আহ্বান জানায় জামায়াত ইসলামী। ওবায়দুল্লাহ মামুন, বাংলা ভিশন, ঢাকা। র্যাব বিলুপ্তি, বিজিবিকে শুধু সীমান্তে রাখা এবং ডিজিএফআইকে সামরিক গোয়েন্দা কাজে রাখার বিষয়ে জাতিসংঘের দেয়া প্রস্তাবের বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। বলেন, সরকার জাতিসংঘের প্রস্তাবকে স্বাগত জানিয়েছে। সচিবালয় বিদেশি নাগরিকদের জন্য ট্রানজিট ভিসা আবেদনে অনলাইন অ্যাপ উদ্বোধন, পাসপোর্ট ভেরিফিকেশন সহজীকরণ এবং অভিযোগ গ্রহণে 999 কার্যক্রমের উদ্বোধন শেষে তিনি এসব তথ্য জানিয়েছেন। ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র এবং অস্ট্রেলিয়া সহ 14টি দেশের নাগরিকরা এখন থেকে অনলাইনে 10 মিনিটে 30 দিনের জন্য অন অ্যারাইভাল ভিসা পাবেন, যার জন্য পেমেন্ট কার্ড এবং ক্যাশ 2 পদ্ধতিতেই করা যাবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। জানান, পাসপোর্ট প্রাপ্তির ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশন পদ্ধতি পুরোপুরি উঠিয়ে দেওয়া বা সহজ করার উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া পাসপোর্ট আবেদনে কেউ সমস্যার মুখোমুখি হলে এখন থেকে 999-এ জানাবার নির্দেশ দিয়েছেন তিনি। যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, আওয়ামী লীগ আজীবন জনগণের শত্রু হিসেবে চিহ্নিত হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে তারুণ্যের উৎসবে যোগ দিয়ে তিনি মন্তব্য করেন। তিনি আরো বলেন, আয়নাঘরে নির্মমতা দেখেছে আন্তর্জাতিক গণমাধ্যম সহ পুরো বিশ্ব। জুলাই গণ অভ্যুত্থানের মতো আয়নাঘরও আন্তর্জাতিকভাবে প্রদর্শিত হবে। ক্রীড়া উপদেষ্টা জানান, জুলাই অভ্যুত্থানের চালিকা শক্তি তরুণরা ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশ পথ হারাবে না। তরুণরা ফ্যাসিবাদকে ফিরে আসতে দিবে না। জুলাই গণ অভ্যুত্থানে তরুণরাই এই গণ অভ্যুত্থানের চালিকা শক্তি ছিল এবং গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ বিনির্মাণে এখন পর্যন্ত সবচেয়ে বেশি অবদান রেখে যাচ্ছে তরুণরা। ফ্যাসিবাদী শক্তির আবার পুনরুত্থানের সকল ধরনের ষড়যন্ত্রকে নস্যাৎ করার জন্য তরুণরা এখনও সচেষ্ট আছে এবং এই তরুণরা সচেষ্ট থাকলেই বাংলাদেশ আর কখনো পথ হারাবে না বলে আমরা বিশ্বাস করি। যারা গুম খুনের মাধ্যমে ক্ষমতায় টিকেছিল তারা আজীবন জনগণের শত্রু হিসেবে স্বীকৃতি পাবে। আগামী নির্বাচন সহজ হবে না, বেশ কঠিনই হবে, এমন মন্তব্য করেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে বৃহস্পতিবার রাজধানী সূত্রাপুরে রাষ্ট্র মেরামতের ৩১ দফা বিষয়ক কর্মশালায় তিনি সব কথা বলেন। পাশাপাশি আগামী নির্বাচনে জনগণের ভোটে নির্বাচিত হবার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। অনুষ্ঠানে জনসাধারণের উদ্দেশ্যে বিএনপি রাষ্ট্র মেরামতের প্রস্তাবিত ৩১ দফার প্রত্যেকটি দফা পড়ে শুনিয়েছেন ইশরাক হোসেন। যেখানে ফ্যাসিবাদী আওয়ামী লীগের দীর্ঘ ১৭ বছরের গুম খুন ত্রাসের রাজত্বে বিএনপি নেতাদের নির্যাতিত হবার চিত্র তুলে ধরেন তিনি। পাশাপাশি পালিয়ে যাওয়া স্বৈরশাসক হাসিনাকেও দেশে ফিরে বিচার করার জোর দাবি জানিয়েছেন বিএনপির এই নেতা। আজকে বাংলাদেশ রাষ্ট্রকে সম্পূর্ণ ধ্বংস করে ফেলা হয়েছে। গত ১৬ বছরে একটি বিনা ভোটের খুনি স্বৈরাচারী ফ্যাসিস্ট হাসিনার অধীনস্থ আওয়ামী লীগ সরকার বাংলাদেশের সকল রাষ্ট্র কাঠামো, রাষ্ট্র যে সংজ্ঞা সেটিকেই পরিবর্তন করে ফেলা হয়েছে এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে সম্পূর্ণরূপে ধ্বংস করে প্রায় পার্শ্ববর্তী রাষ্ট্রের একটি অঙ্গরাজ্যে পরিণত করার মতো অবস্থা করে ফেলা হয়েছে। ২.৫ বছর আগে আমাদের নেতা দেশনায়ক জনাব তারেক রহমান তিনি বাংলাদেশের ৬০টির অধিক রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনার মাধ্যমে বাংলাদেশের প্রয়োজনে, বাংলাদেশের স্বার্থে এবং বাংলাদেশ রাষ্ট্রকে আগামীতে প্রতিষ্ঠা করার জন্যে এই দফাগুলো দেওয়া হয়েছে। এটা বিএনপির দলীয় কোনো কর্মসূচি নয়, দলীয় কোনো বিষয় এখানে আনা হয় নাই। এটা সম্পূর্ণ বাংলাদেশের রাষ্ট্রের স্বার্থে করা হয়েছে। বৃহস্পতিবার আসরের নামাজের পর টঙ্গীতে ৫৮তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের কার্যক্রম শুরু হয়েছে। ইজতেমায় নিরাপত্তা এবং শৃঙ্খলা রক্ষায় জেলা প্রশাসন, জিএমপি এবং গাজীপুর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে পর্যাপ্ত প্রস্তুতি নেওয়া হয়েছে। গাজীপুর থেকে আমির হোসেন রুয়ালের ক্যামেরায় মীর মোহাম্মদ ফারুকের রিপোর্টে থাকছে বিস্তারিত। পাকিস্তানের জিম্মাদার মাওলানা হারুনের আমবয়ানের মধ্য দিয়ে দিল্লির মাওলানা সাদ কামধলভির অনুসারীদের ৩ দিন ব্যাপী বিশ্ব ইজতেমা শুরু হলো আসরের নামাজের পর। এরই মধ্যে ইজতেমা ময়দানে দেশ বিদেশের অনেক মুসল্লি এসেছেন, আরও অনেকে আসছেন। সব দ্বিধা দ্বন্দ্ব ভুলে মুসল্লিদের ইজতেমায় আসার আহ্বান জানিয়েছেন মুরব্বীরা। এখন ইজতেমাতে আসা, ইজতেমার আমল করার সুন্দর পরিবেশ বিরাজ করছে এবং আমরা আপনাদের মাধ্যমে দেশবাসীকে জানাতে চাই, যারা কিছু দ্বিধা দ্বন্দ্বে থাকতে পারে তারা যেন নির্দ্বিধায় ইজতেমা চলে আসে এবং আমল করে। একবার সুবহানাল্লাহ বললো সে ৪৯ কোটি গুণ সুবহানাল্লাহ বলার সওয়াব পাবে। যদি বাড়িতে থেকে ৪৯ কোটিবার বলে, আল্লাহ রাস্তায় সে একবার বললে সে সওয়াব পাবে। একটা শবে বরাতের রাত্রি আমরা আল্লাহ রাস্তায় পাচ্ছি, মানে কি ৪৯ কোটিটা শবে বরাত আমাদের জীবনে চলে আসতেছে। এটা আমাদের একটা সৌভাগ্য যে শবে বরাতের মধ্যে আমাদের ইজতেমা হচ্ছে, এটা ইতিহাসে আগে ছিল না। এই পর্বেও মুসল্লিদের নিরাপত্তায় ৫ স্তরের নিরাপত্তা নেওয়া হয়েছে। তবে এবার ইজতেমা চলাকালে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক থাকবে। সারা দেশে অপারেশন ডেভিল হান্টের অভিযান চলমান। অপরাধীরা ইজতেমার মাঠে আত্মগোপনে থাকতে পারে। এই কারণে মুসল্লিদের সতর্ক থাকার আহ্বান গাজীপুর মেট্রোপলিটন পুলিশের। ৫টি সেক্টরের মাধ্যমে আমরা ১৬টি ওয়াচ টাওয়ার বসিয়েছি, যেখানে বাইনোকুলারের মাধ্যমে সার্বক্ষণিক মুসল্লি ভাইদের সহ সকল আগন্তুকদের চলাফেরা, মুভমেন্ট পর্যবেক্ষণ করা হবে। গতবারের মতো এবারও অন্য কোনো পক্ষ যদি ড্রোন এড়াতে চায়, আমি আপনাদের মাধ্যমে অনুরোধ রাখতে চাই পুলিশ কমিশনারের কাছ থেকে অনুমতি নিয়েই যেন ড্রোন ওড়ায়। মাওলানা সাদের অনুসারীদের ৩ দিন ব্যাপী ইজতেমা রবিবার পর্যন্ত চলবে। শেষ দিন দেশ ও জাতির মঙ্গল কামনায় আখিরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এই বছরের বিশ্ব ইজতেমা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরো একবার জানিয়ে দিয়ে। জুলাই আন্দোলনে ৮৪৮ নেতাকর্মী হত্যায় শেখ হাসিনাকে প্রধান আসামি করে ট্রাইব্যুনালে অভিযোগ বিএনপির। ফেরত পাঠানোর ব্যাপারে ঢাকার চিঠির জবাব দেয়নি দিল্লি। প্রয়োজনীয় সংস্কার শেষে এবছরের ডিসেম্বরে নির্বাচনের প্রত্যাশা প্রধান উপদেষ্টার। জানিয়েছেন ক্ষমতা ধরে রাখা বা দীর্ঘায়িত করার কোনো ইচ্ছে তার নেই। জাতীয় ঐকমত্য কমিশন গঠন কার্যক্রম ১৫ ফেব্রুয়ারি থেকে। সাংবিধানিক কাউন্সিল গঠন হলে গণতান্ত্রিক প্রতিষ্ঠান এবং প্রক্রিয়া জোরদার হবে, মন্তব্য আলী রিয়াজের।
যত দ্রুত নির্বাচন হবে তত দ্রুত স্বাভাবিক হবে দেশের পরিস্থিতি, মন্তব্য মির্জা ফখরুলের। সংস্কারের পর নির্বাচনের পক্ষে জামাত। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com, facebook.com/banglavishnnews, সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। সঙ্গে থাকায় সবাইকে ধন্যবাদ।